সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি জীবন কুমার সরকার বর্তমানে পড়াশোনা করছি চীনের হুনান প্রদেশের চাংশা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। আপনারা ইতোমধ্যে আমার বিগত যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি থেকে জানতে পেরেছেন যে সেপ্টেম্বর 2024 ইনটেকের যেসব স্টুডেন্টরা আছেন তাদেরকে উদ্দেশ্য করে আমি একটি সিরিজ ভিডিও বানাচ্ছি। তারই আলোকে আজকে আরেকটি ভিডিও, সেটা হলো ব্যাংক স্টেটমেন্ট এই রিলেটেড একটা ভিডিও। ব্যাংক স্টেটমেন্ট রিলেটেড যদিও একটা ভিডিও আমার গত বছরের ছিল, কিন্তু এই বছর অনেক কিছু চেঞ্জ হয়েছে এবং আমিও এসেছিলাম প্রায় 2 বছর আগে। সুতরাং এখন কিন্তু অনেক নিয়ম কানুন চেঞ্জ হয়েছে, যে কারণে আজকে আবার নতুন করে ব্যাংক স্টেটমেন্ট রিলেটেড ভিডিওটি করছি। ব্যাংক স্টেটমেন্ট রিলেটেড ভিডিওটি তৈরি করার মূলত কারণ হলো আপনারা যারা চায়নাতে আসবেন আগামী সেমিস্টারে বা সেপ্টেম্বর ইনটেকে, তাদের কিন্তু ভিসার জন্য বাংলাদেশে এম্বাসি ফেস করতে হবে এবং এম্বাসি ফেস করার সময় আপনাদের কিন্তু বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট থাকে ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। আপনার যে ভিসা ফর্ম সেটা সাবমিট করার ক্ষেত্রে তখন কিন্তু আপনাদেরকে ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করতে হয় এবং সেই কারণেই আমি মূলত ব্যাংক স্টেটমেন্ট রিলেটেড ভিডিওটি তৈরি করছি। মূলত সকল স্টুডেন্টদের বিভিন্ন কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে কিছু কোশ্চেনগুলো বেছে নিয়েছি, তবে লেখাটা আমার নয়, আমি লেখাটা ফলো করছি এন্ড্রু দাস সুব্রদার, যিনি বাংলাদেশ চায়না ইউথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের দায়িত্বে রয়েছেন। দাদার একটি লেখা থেকে আমি ইনফরমেশনগুলো কালেক্ট করেছি এবং সেটাই একটু মডিফাই করে আমি সেটা বলার চেষ্টা করছি। আশা করি আপনাদের যে সকল প্রশ্ন রয়েছে ব্যাংক স্টেটমেন্ট রিলেটেড সকল প্রশ্নের উত্তর একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি ব্যাংক স্টেটমেন্ট রিলেটেড কথা বলার আগে আরো কিছু বিষয় ক্লিয়ার করি। চায়নাতে যেসব স্টুডেন্টরা ভর্তি হচ্ছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের স্কলারশিপে কিন্তু ভর্তি হয়। তার মধ্যে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ রয়েছে, কনফুসিয়াস স্কলারশিপ রয়েছে, চাইনিজ ইউনিভার্সিটি স্কলারশিপ রয়েছে এবং বিভিন্ন ধরনের স্কলারশিপ রয়েছে। সেটার উপর ডিপেন্ড করে স্টুডেন্টদের যে অ্যাডমিশন লেটার বা জেডব্লিউ পেপার সেটা কিন্তু ডিফারেন্ট হয়। আর ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে জেডব্লিউটা কিন্তু খুবই ইফেক্টিভ, কারণ জেডব্লিউটা 2 ধরনের হয়, একটা হলো 201 আর একটা হলো 202। যে সকল স্টুডেন্ট চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে ভর্তি হচ্ছেন তাদের জেডব্লিউটা হয় 201 এবং আমাদের মতো যেসব স্টুডেন্টরা আমরা কন্ডিশনাল স্কলারশিপে রয়েছি বা ইউনিভার্সিটি স্কলারশিপে রয়েছি বা যাদের পার্শিয়াল স্কলারশিপ রয়েছে তাদের সাধারণত জেডব্লিউ পেপারটা 202 হয়। এখন আমি মূল প্রশ্নে চলে যাব। প্রথম প্রশ্নটি হলো, ভাইয়া আমার জেডব্লিউ 201, আমার কি ব্যাংক স্টেটমেন্ট লাগবে? না, আপনার কোনো ব্যাংক স্টেটমেন্ট লাগবে না, কারণ আপনি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে রয়েছেন, যে কারণে আপনার জেডব্লিউ পেপারটি 201। এবং আমি আগেই বলেছি 201 কিন্তু গভর্নমেন্ট স্কলারশিপের আন্ডারে, যেখানে কিন্তু ফুল ফ্রি স্কলারশিপ প্লাস স্টাইপেন্ডও প্রোভাইড করে। সুতরাং যাদের 201 তাদের কোনো ব্যাংক স্টেটমেন্ট লাগবে না, ব্যাংক স্টেটমেন্ট এম্বাসিতে শো করতে হবে না। এখন আরো একটি প্রশ্ন রয়েছে, ভাইয়া আমার জেডব্লিউ 202, আমার কি ব্যাংক স্টেটমেন্ট লাগবে? উত্তর হলো 202 এর ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট লাগবে, তবে সেক্ষেত্রে যদি আপনার ইউনিভার্সিটি আপনাকে স্টাইপেন্ড প্রোভাইড করে, আপনার স্কলারশিপের আন্ডারে যদি স্টাইপেন্ড প্রোভাইড করে, তাহলে আপনার ব্যাংক স্টেটমেন্ট শো করতে হবে না। মূলত ব্যাংক স্টেটমেন্টটা চাইনিজ এম্বাসি থেকে দেখতে চাই এই কারণেই যে সকল স্টুডেন্টরা চায়নাতে আসবে, আসার পরে আসলে খরচ চালাতে পারবে কিনা তার ফ্যামিলি থেকে, কারণ চায়নাতে কিন্তু পার্ট টাইম জব করার সুযোগ নেই, এখানে এক্সট্রা ইনকামেরও কিন্তু কোনো ধরনের সুযোগ নেই। যারা স্টাইপেন্ড পাবে শুধুমাত্র তাদের ব্যাংক স্টেটমেন্ট শো করতে হবে না, কারণ তাদের কিন্তু হাত খরচের টাকাটা কিন্তু তারা স্টাইপেন্ড থেকে পেয়ে যাবে। কিন্তু যাদের স্টাইপেন্ড প্রোভাইড করবে না তাদের কিন্তু ফ্যামিলির উপর নির্ভরশীল হয়ে ফ্যামিলি থেকে টাকাটা নিতে হবে। সেই জন্য বাবা মা বা আত্মীয় স্বজনের ব্যাংক স্টেটমেন্টটা মূলত শো করতে হয় চাইনিজ এম্বাসিতে, যেন আপনি চায়নাতে আসার পরে নির্বিঘ্নে সচ্ছলভাবে চলতে পারেন, সেই জন্য কিন্তু ব্যাংক স্টেটমেন্টটা শো করতে হয়। সুতরাং জেডব্লিউ 20 ক্ষেত্রে আপনারা যারা আপনাদের স্টাইপেন্ড প্রোভাইড করবে না, শুধুমাত্র টিউশন ফিস বা হোস্টেল ফিস ফ্রি, বা শুধুমাত্র টিউশন ফিস ফ্রি বা একদমই পার্শিয়াল আপনার টিউশন ফিস হোস্টেল ফিস কোনোটাই ফ্রি নেই, সেক্ষেত্রে আপনার অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট শো করতে হবে, অর্থাৎ জেডব্লিউ 202 এর ক্ষেত্রে। এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটা হলো জেডব্লিউ 201 এবং জেডব্লিউ 202 এই দুইটার মধ্যে পার্থক্য কি, যেটা আমি ইতোমধ্যে ক্লিয়ার করেছি, সুতরাং এটা আলাদাভাবে বলার কিন্তু প্রয়োজন নেই। আরো একটি প্রশ্ন রয়েছে, কত টাকা ব্যাংক স্টেটমেন্ট শো করতে হয়? এটা আসলে আমি 2 বছর আগের যেটা সেটাই আমি জানি, এরপরে আমি চাইনিজ এম্বাসির ওয়েবসাইটও আর চেক করা হয়নি, তবে সম্ভবত 2500 ইউএসডি বা 2500 থেকে 3000 ইউএসডি এর মধ্যে হবে, অর্থাৎ ইউএসডি ডলার। আপনাকে 2500 থেকে 3000 ইউএস ডলার শো করতে হবে, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 3 লক্ষ টাকার মতো কিন্তু আসে, বা কিছুটা কম বা বেশি। তবে সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন 40 থেকে 50,000 টাকা বেশি রাখার, তাহলে আপনার রিজেক্ট হওয়ার কিন্তু কোনো চান্স থাকবে না। এ বিষয়ে আমি আরো ক্লিয়ার করব, তার আগে বাকি প্রশ্নের উত্তরগুলো দিয়ে আসি। আরো একটি প্রশ্ন হলো, ব্যাংক সলভেন্সি কি শো করতে হবে? হ্যাঁ, আপনার অবশ্যই ব্যাংক সলভেন্সি শো করতে হবে। মূলত কিন্তু আপনার 2টা পেপার শো করতে হবে, একটা হলো ব্যাংক স্টেটমেন্টের যে পেপারটা, আরেকটা হলো ব্যাংক সলভেন্সির যে পেপারটা। ব্যাংক সলভেন্সিতে মূলত আপনার যত টাকা বর্তমানে অ্যাকাউন্টে রয়েছে সেটা হলো ব্যাংক সলভেন্সি, আর ব্যাংক স্টেটমেন্ট আপনার বিগত যে লেনদেনগুলো বা যে ট্রানজ্যাকশনগুলো হয়েছে সেটার যে স্টেটমেন্ট সেটা হলো ব্যাংক স্টেটমেন্ট। এখন আপনাদের প্রশ্ন হলো, আপনার কত মাসের ব্যাংক স্টেটমেন্ট শো করতে হবে? আপনার মূলত 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট শো করতে হবে, যেটা আপনার ভিসার যে রিকোয়ারমেন্ট সেটাতে লেখা রয়েছে, যেখানে প্রত্যেক মাসে অন্তত 1 থেকে 3 বা 4টা আপনার
লেনদেন কিন্তু থাকতে হবে। দেখা গেল আপনি একটা মাসে এই যে আজকে টাকা রাখলেন, কালকে তুলে ফেললেন, অল্প টাকা হোক সমস্যা নেই, আপনার রেগুলার ট্রানজাকশন থাকুক সেটাই। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আমার 3 মাস আগে ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং 3 মাস আগে থেকে রেগুলার লেনদেন হয়েছে, সেক্ষেত্রে কি আমি ভিসা পাবো? হ্যাঁ, আপনি ভিসা পাবেন। আপনার যদি রেগুলার লেনদেন থাকে, আপনার প্রত্যেক মাসে যদি লেনদেন ভালো থাকে, দেখা গেল 7, 8টা 10টা করে আপনার লেনদেন হয়েছে, ভালো অ্যামাউন্টের ট্রানজাকশন হয়েছে, সেক্ষেত্রে আপনার প্রবলেম হবে না। সুতরাং আপনার 3 মাসের স্টেটমেন্ট দিয়েও আপনি ভিসা নিতে পারবেন। এরপরে প্রশ্ন হলো ভাইয়া কার কার স্টেটমেন্ট আমি দেখাতে পারবো? মূলত আপনার বাবা, মা, ভাই, বোন এদের আপনি ব্যাংক স্টেটমেন্টটা দেখাতে পারবেন। এখানে একটি কথা আছে যে আত্মীয় স্বজনেরও তো দেখানো যায়, আপনার যদি রক্তের সম্পর্ক থাকে। সেই ক্ষেত্রে আপনার যে ফার্স্ট ব্লাড, অর্থাৎ আপনার বাবা, মা, ভাই বোনেরা কিন্তু আপনার ফার্স্ট ব্লাডের মধ্যে পড়ে, সেই ক্ষেত্রে আপনার কোনো এফিডেভিট করতে হবে না। কিন্তু সম্পর্কটা যদি ফার্স্ট ব্লাডের পরের সম্পর্ক হয়ে থাকে তাহলে আপনার অবশ্যই এফিডেভিট করতে হবে। দেখা গেল আপনার মামা, কাকা বা চাচা, ফুপু এদের যদি আপনি ব্যাংক স্টেটমেন্ট শো করতে চান তাহলে আপনাকে অবশ্যই এফিডেভিট করে নিয়ে তারপরে তাদের স্টেটমেন্ট আপনি দেখাতে পারবেন। আর ফার্স্ট ব্লাডের ক্ষেত্রে আপনার শুধুমাত্র যার ব্যাংক অ্যাকাউন্ট তার শুধুমাত্র জাতীয় পরিচয়পত্রটা দেখালে পরেই হবে। আরো অনেকে প্রশ্ন করেছেন আমি কি আমার মামা, কাকা, দাদা বা দাদির আর যে কোনো আমাদের পরিবারের দূরের যেসব স্বজন রয়েছে তাদের ব্যাংক স্টেটমেন্ট কি আপনি শো করতে পারবেন? এটা আমি আগেই এটা ক্লিয়ার করেছি। তবে এফিডেভিট করার ক্ষেত্রে উকিলদের যে হাতে লেখা এফিডেভিট এবং টাইপ করা যে এফিডেভিট, দুইটা এফিডেভিট পেপারই আপনি নিয়ে যাবেন। সেক্ষেত্রে এম্বাসি থেকে আপনার যেটা রিসিভ করবে সেটা দিবেন আপনি। এক্ষেত্রে অনেকেরই দেখা যায় যে টাইপ করা যেটা সেটা তারা একসেপ্ট করতে চায় না, মূলত হাতে লেখা যেটা সেটাই একসেপ্ট করে তারা। আপনারা দুইটাই নিয়ে যেতে পারেন, আপনার যেটা প্রয়োজন হবে আপনি সেটা শুধুমাত্র সাবমিট করবেন। এখন আপনাদের প্রশ্ন হলো ভাইয়া আমি কি আমার নিজের ব্যাংক অ্যাকাউন্টের যে স্টেটমেন্ট সেটাকে আমি শো করতে পারবো? না, আপনি পারবেন না। কারণ আপনি যে আপনার ব্যাংক স্টেটমেন্টটি শো করবেন, সাপোজ আপনি বাংলাদেশে কাজ করেছেন এবং আপনার ইনকাম সোর্স ছিল সেই অনুযায়ী আপনি আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনি জমা দিয়েছেন, কিন্তু চায়নাতে আসার পরে কিন্তু আপনার পার্ট টাইম জব করার কিন্তু সুযোগ থাকবে না। আপনারা যারা স্টুডেন্টরা চায়নাতে আসছেন আপনাদের কিন্তু পার্ট টাইম জব করার সুযোগ দিবে না। সুতরাং আপনি যদি মনে করেন যে আপনার নিজের অ্যাকাউন্ট শো করবেন, আপনার নিজের ইনকাম সোর্স দেখাবেন, সেটা কিন্তু হবে না। কারণ চায়নাতে আসার পরে কিন্তু আপনার কোনো কাজ থাকছে না, আপনার কিন্তু দৈনন্দিন চলার যে টাকাটা সেটা কিন্তু আপনার ফ্যামিলি থেকেই নিতে হবে। সুতরাং আপনি যাদের থেকে নেবেন, আপনার ফ্যামিলি থেকে নেবেন, তাদের ব্যাংক স্টেটমেন্টটাই কিন্তু মূলত শো করতে হবে। এক্ষেত্রে যদি আপনি চায়নাতে দেখা গেল আপনি গোপনে বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং বা অন্য কোনো কাজ করছেন, সেটা কিন্তু চাইনিজ গভর্নমেন্ট বা এম্বাসি থেকে কিন্তু তারা দেখবে না। এখন আপনাদের প্রশ্ন হলো ভাইয়া ব্যাংক স্টেটমেন্টের কারণে কি ভিসা রিজেক্ট হয়? আমার ভিসা রিজেক্ট হয়েছিল শুধুমাত্র এই একটা কারণেই, এই ব্যাংক স্টেটমেন্টের কারণে। আমি আমার মায়ের ব্যাংক স্টেটমেন্ট শো করেছিলাম, অ্যাকাউন্টটি প্রায় 7-8 মাস আগে খোলা, কিন্তু বিগত 6 মাসের রেগুলার ট্রানজেকশন ছিল না। বিগত 6 মাসের মধ্যে প্রথম যে মাস সেই মাসের ট্রানজেকশন ছিল, তারপরে 2 মাস গ্যাপ ছিল, তারপর থেকে আবার রেগুলার ট্রানজেকশন ছিল। রেগুলার ট্রানজেকশন বলতে প্রত্যেক মাসে 1 বা 2টা দেখা গেল 1000-2000 করে টাকা রাখা হয়েছে, একদিন পর বা 2 দিন পরে তুলে নেওয়া হয়েছে। যে কারণে আমি প্রথমবার যখন এম্বাসিতে গিয়ে দাঁড়িয়েছিলাম তখন আমার ভিসাটি রিজেক্ট হয়ে যায়। সুতরাং আপনারা যাদের ব্যাংক স্টেটমেন্টই শো করেন না কেন, আপনারা অবশ্যই চেষ্টা করবেন 6 মাসের যেন রেগুলার ট্রানজেকশন থাকে, প্রত্যেক মাসেরই যেন ট্রানজেকশন থাকে, আর প্রত্যেক মাসে অন্তত 1 থেকে 3-4টা যেন ট্রানজেকশন থাকে। এক্ষেত্রে আপনারা যারা 3 বা 4 মাসের ব্যাংক স্টেটমেন্ট শো করবেন তাদেরও যেন রেগুলার লেনদেন থাকে। কারণ আপনার যদি রেগুলার লেনদেন থাকে তার মানে আপনার সবকিছু ক্লিয়ার রয়েছে, সব স্বচ্ছ রয়েছে। তারা কিন্তু এম্বাসিতে যারা দায়িত্বরত রয়েছে তারা কিন্তু বুঝতে পারবে। কারণ পরবর্তীবার আমি যখন এম্বাসিতে গিয়ে দাঁড়িয়েছিলাম তখন তাদেরকে আবারও কনভিন্স করি পুনরায়, এবং তখন তারা সেটি বুঝতে সক্ষম হয় এবং আমার ভিসাটি অ্যাপ্রুভ করে। আপনারা যদি ভাগ্য ভালো থাকে তখন আপনি 3-4 মাসের ব্যাংক স্টেটমেন্ট শো করে আপনি ভিসাটি তুলে নিতে পারবেন। এবার একটি মজার প্রশ্ন রয়েছে, আপনি যদি ফেক ডকুমেন্ট যদি সাবমিট করেন তাহলে আপনার ভিসা রিজেক্ট হবে কিনা বা ভিসা কি আপনার হবে? আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে একটি গল্প বলি। আমার যেদিন ভিসা অ্যাপ্রুভ হয়েছিল সেই দিন একটা স্টুডেন্ট 30 লক্ষ টাকার একটা ব্যাংক সলভেন্সি সাবমিট করেছিল। তার অ্যাকাউন্টে 30 লক্ষ টাকা রয়েছে এবং স্টেটমেন্টও একদম ক্লিয়ার, প্রত্যেক মাসে রেগুলার ট্রানজেকশন রয়েছে, লাস্ট 1 বছর ধরে রেগুলার ট্রানজেকশন রয়েছে, এরকম কিন্তু একটা স্টেটমেন্ট সে সাবমিট করেছিল। তখন এম্বাসিতে যে দায়িত্বরত রয়েছে সেই অফিসার তাকে জিজ্ঞেস করেছেন যে যার অ্যাকাউন্ট সে কি করেন, অর্থাৎ তার বাবা কি করেন। তখন সে বলেছে আমার বাবা একজন কৃষক, অন্যের জমিতে কাজ করেন। তখন সেই এম্বাসির যে অফিসার রয়েছে সে সাথে সাথে কল দিয়েছে সেই সংশ্লিষ্ট ব্যাংকে কল দেওয়ার পরে দেখা যায় যে সেই অ্যাকাউন্টটি ফেক, এবং সাথে সাথে তারা পাসপোর্টের উপরে রেড সিল দিয়ে দেয় এবং ভিসাও কিন্তু সাথে সাথে রিজেক্ট করে দেয়। সুতরাং এই ধরনের কাজ করার আগে কিন্তু আপনি অবশ্যই সাবধান। আপনার চায়নাতে আসা দূরে থাক, আপনার অন্য যে কোনো দেশে বৈধভাবে যাওয়া পুরোপুরি বাতিল হয়ে যাবে। সুতরাং এই বিষয়গুলো হতে সাবধান। আসলে আমি জানতাম না এটা হয়েছিল। এরপরের প্রশ্নটি হলো ভাইয়া আমার এক চাচা টাকা দিবে, আমি কি ব্যাংক স্টেটমেন্ট তার টাকা দিয়ে দেখিয়ে টাকা তুলে ফেরত দিতে চাই, এতে কি ভিসা হবে?
আমি আমার গল্পটা বলি। আমার হাতে কিন্তু কোনো টাকা ছিল না। মূলত আমি যখন এসেছিলাম আমার ফ্যামিলি কিন্তু বিভিন্ন এনজিও থেকে লোন করে আমাকে পাঠিয়েছিল, কিন্তু যে মুহূর্তে আমি এম্বাসিতে গিয়ে দাঁড়িয়েছিলাম সেই মুহূর্তে কিন্তু আমার কাছে কোনো টাকা ছিল না বা আমার ফ্যামিলির কাছে কোনো টাকা ছিল না। আমার ফ্যামিলি একটা ব্যাংক থেকেই পরিচিত ছিল, তাদের থেকে মূলত টাকাটা নিয়ে তারপর ব্যাংক স্টেটমেন্ট শো করেছিলাম। আমি যে প্রথমবার যখন দাঁড়িয়েছিলাম 3,10,000 টাকার একটা সলভেন্সি আমি শো করেছিলাম, এবং সেটা আমি যেদিন এম্বাসিতে গিয়ে দাঁড়াই তার আগের দিনই টাকাটা রেখে সেই দিনই সলভেন্সির যে পেপার সেই পেপারটা তোলা হয়। এই কারণটাও কিন্তু মূলত ছিল আমার ভিসাটি রিজেক্ট হওয়ার। সুতরাং সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আপনি এম্বাসিতে দাঁড়ানোর মিনিমাম 2 সপ্তাহ বা 1 সপ্তাহ আগে কয়েকটি লেনদেনের মাধ্যমে টোটাল টাকাটা সাবমিট করার, অর্থাৎ আপনার যে রিকোয়ারমেন্টে যত টাকা দেখাতে বলেছে সলভেন্সি হিসেবে সেই টাকার অ্যামাউন্টগুলো আপনি কয়েকটি ভাগে ভাগ করে একদিন পর পর বা 2 দিন পর পর আপনি এইভাবে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার ভিসা রিজেক্ট হওয়ার পসিবিলিটি থাকবে না, যাতে এম্বাসির যারা দায়িত্ব রয়েছে তারা বুঝতে পারে যে এই টাকাটি আপনার নিজস্ব এবং আপনি এটি আপনার চায়না যাওয়ার কাজেই কিন্তু মূলত ব্যবহার করবেন। সর্বশেষ প্রশ্ন, ভাইয়া আমার টিউশন ফিস ফ্রি পেয়েছি, মান্থলি স্টাইপেন্ডও আছে, কিন্তু আমার অ্যাকোমোডেশন ফিস দিতে হবে, আমার কি ব্যাংক স্টেটমেন্ট শো করতে হবে? হ্যাঁ, আপনারও ব্যাংক স্টেটমেন্ট শো করতে হবে। আপনার যদি ইন টোটালি ফ্রি থাকে, আপনার টিউশন ফিস ফ্রি, হোস্টেল ফিস ফ্রি এবং পাশাপাশি আপনি স্টাইপেন্ড পাচ্ছেন, সেক্ষেত্রে আপনার ব্যাংক স্টেটমেন্ট শো করতে হবে না। আদারওয়াইজ আপনার কিন্তু অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট শো করতে হবে। এই ছিল ব্যাংক স্টেটমেন্ট রিলেটেড সকল প্রশ্নগুলো। আশা করি আপনাদের যে প্রশ্নগুলো ছিল সবকিছু ক্লিয়ার হয়েছে। তারপরও যদি আপনাদের এক্সট্রা আরও কোনো প্রশ্ন থাকে এই ব্যাংক স্টেটমেন্ট রিলেটেড, তাহলে আমি ব্যাংক স্টেটমেন্ট রিলেটেড আরও একটি ভিডিও করার জন্য, যেখানে আপনাদের কোশ্চেনগুলোর আরও উত্তর দেওয়া থাকবে একদম বিস্তারিতভাবে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও আগামী ভিডিওতে।